আজ একটু সচেতনতার কথা বলে প্রত্যুষা শুরু করি। বর্ষাকাল চলছে, আর এই সময়ে আমরা যেই অভাবটা বুঝতে পারি না তা হলো জল। জলের অভাবটা আমরা বুঝতে পারি অন্যান্য শুকনো ঋতুতে, অথচ এই বর্ষাকালকে যদি আমরা সাদরে অভ্যর্থনা করি এবং বিশেষ কিছু নিয়ম পালন করি, তবে সেই সব শুষ্ক ঋতুতে অনেকটাই রেহাই পেতে পারি আমরা। তার মধ্যে একটি বৃষ্টির জল সংরক্ষণ করা। বৃষ্টির জল সংরক্ষণ করার যে কোনো ব্যবস্থার তিনটি দিক রয়েছে: জল ধরা, জল বহন করা ও জল সঞ্চয় করা। বৃষ্টির জল সংরক্ষণের দু ধরনের ব্যবস্থা আছে। বাড়ির কাজের প্রয়োজনে ছাদ থেকে বৃষ্টির জল সংগ্রহ করার ব্যবস্থা। কৃষিতে বাড়তি সেচের জন্য মাঠে বা কাছাকাছি জায়গায় জল ধরে রাখার ব্যবস্থা। বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থার কতগুলো মৌলিক উপাদান রয়েছে, যেমন ক্যাচমেন্ট, এটি হলো ছাদ বা যেখানে জল ধরার ব্যবস্থা। পরিবহন, ছাদ বা জল ধরা হয় যেখান থেকে মজুত করার জায়গায় জল নিয়ে যাওয়ার জন্য চ্যানেল বা পাইপ। এবার ছাদ বা জল ধরার জায়গা পরিষ্কার করা, যাতে বৃষ্টির জলের সঙ্গে নোংরা না থাকে। তার জন্য জল ফিল্টার করতে ফার্স্ট ক্লাস ডাইভার্টার ব্যবস্থা করা। জল সঞ্চয় অর্থাৎ কীটমুক্ত ট্যাঙ্ক বা সিস্টার্ন, যেখানে জল সংরক্ষণ করে রাখা যাবে, পরিশ্রুত করা, ফিল্টার করা, ওজোন ও ইউভি আলোর ব্যবহার, যাতে সংগৃহীত বৃষ্টির জল পানীয় হিসেবে ব্যবহার করা যায়। এরপর বন্টন, যে ব্যবস্থার মাধ্যমে বৃষ্টির জল বন্টন করা হয়। সচরাচর এর জন্য ছোট পাম্প ও প্রেসার ট্যাঙ্ক ব্যবহার করা হয়। এছাড়াও বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য পুকুর কাটার ব্যবস্থা করা যেতে পারে। পশ্চিমবঙ্গ তো জলমাতৃক রাজ্য, এখানে খাল, বিল ও পুকুর যথেষ্ট রয়েছে, কিন্তু পুকুর বা খাল বিলগুলো সংরক্ষণের অভাবে মজে যেতে বসেছে। সেগুলোকে সংরক্ষণ করতে হলে অবিলম্বে পুকুরগুলো সংস্কার করা প্রয়োজন। আশার কথা হলো, সরকার অত্যন্ত পূর্বেই এ বিষয়টি বুঝেছেন এবং এ সম্পর্কে ব্যবস্থাও নিতে শুরু করেছে। জল ধরো জল ভরো, এই যে কর্মসূচি, যার মূল কথা হলো যে কোনো উপায়ে বৃষ্টির জল সংরক্ষণ করা এবং তা ব্যবহারের ব্যবস্থা করা। এই জন্য প্রতিটি ব্লকে সরকার টাকা বরাদ্দের ব্যবস্থা করেছেন। সুতরাং এই জলকে আমাদের রক্ষা করতেই হবে। যে জল, যার অন্য নাম জীবন, যার অভাবে সমস্ত প্রাণী জগতে বেঁচে থাকতে পারে না, জীবকুলের জীবনের শক্তির উৎস এই নিরাকার তরল পদার্থ। বর্তমান বিজ্ঞান নির্ভর সভ্যতার যুগে মানুষ বিজ্ঞানের সহায়তায় অনেক অসম্ভবকে সম্ভব করেছে। বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার তাদের দিয়েছে স্বাচ্ছন্দ্য, সুখ, বিলাসিতা, আরাম। কিন্তু আজ পর্যন্ত একটি জায়গায় হার স্বীকার করতেই হয়েছে আমাদের। এখনো পর্যন্ত জলের বিকল্প আবিষ্কার করা সম্ভব হয়নি, জল তৈরি করাও সম্ভব হয়নি। প্রকৃতির দান এই মহার্ঘ তরলটিকে সংরক্ষণ করতে আসুন আমরা সকলেই উদ্যোগী হই। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় জীবন মানে পদ্ম পাতায় জল। এ নিয়ে চিঠি লিখেছেন তাপস সাহা, শেওড়াফুলি, হুগলি থেকে। আমাদের এই মানব জীবন তো সদাই পদ্ম পাতায় জলের মতোই টলমল করে, যে কোনো সময় খসে পড়বেই। এখন এই মধ্যষাটে শুধুই ভাবি আর ভাবি যে যেখানে আমাদের এই সবুজ পৃথিবী ছেড়ে আর কোথাও যাবার জায়গা নেই ও জীবনকালও অত্যন্ত সীমিত, তখন কেন এত লোভ, হিংসা একাধিক দেশের মধ্যে চলছে কারণহীনভাবে? কেন যুদ্ধ, যার ফলে কত অসহায় সাধারণ মানুষ নির্বিচারে মারা পড়ছে? এই যে কিছুদিন আগে আহমেদাবাদে বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার খুবই উন্নত প্রযুক্তির বিমানবন্দর থেকে ওড়ার 43 সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ল বিমানবন্দরের কাছাকাছি একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপরে। ভাগ্যক্রমে একজন যাত্রী ছাড়া বাকি 241 জন ও ঘটনার সময় হোস্টেলের ক্যান্টিনে উপস্থিত চিকিৎসক, পড়ুয়া সমেত আরও 30 জনের মর্মান্তিক মৃত্যু ঘটে গেল, যা সমস্ত ভারতীয়দের মতোই আমাকেও এমন নাড়িয়ে দিয়েছে যে এতকাল তেমনভাবে না ভাবলেও এখন ভাবি, জীবনের কি কোনো দাম আছে? এই আছে, পরক্ষণেই নেই। পদ্মপাতায়
টলমল করা জলবিন্দুর মতোই যে কোনো সময় এই ধরা থেকে সে তো খসে পড়বেই। তাই যদি আমাদের চাওয়া পাওয়ার ব্যাপ্তি একটু সীমিত হতো, যদি অপরের জন্য কিছু করতে পারতাম, তবে বিষাদে ভরা স্বল্প সময়ের এই জীবনকে একটু হলেও হয়তো মাধুর্যময় করে তুলতে পারতাম। আক্ষেপেই যে কারোর জন্য কিছুই করতে পারলাম না। লিখেছেন তাপস সাহা, শেওড়াফুলি, হুগলি থেকে। হিমানী সেনগুপ্ত, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি থেকে লিখছেন, নির্বাণহীন তপবহ্নির কোপে দিশেহারা পৃথিবীর বুকে বর্ষামঙ্গলের সুরমূর্ছনায় ধরণী ও গগনের মিলন ছন্দে শিহরিত মৃত্তিকা, বাতাস সাকলিত মধুমালতী গন্ধে নাচন লেগেছে নদী তরঙ্গে, শতগীতি মুখরিত বনবিথিকা। তখন তোমার এ মাসের ভাবগম্ভীর বিষয়, জীবন মানে পদ্ম পাতায় জল। একটু থমকে গেলাম প্রত্যুষা। পদ্মপাতাস্থিত জলবিন্দু যে কোনো সময় গড়িয়ে পড়বে স্বাভাবিক। জীবন তো অনন্তকাল স্থায়িত্বের চুক্তিপ্রাপ্ত নয়। জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর। ধরণীর বুকে সকল প্রাণীসত্তার অমোঘ পরিণতির সীমারেখা রয়েছে। যদিও সকলের এবং সকল ক্ষেত্রে এই অন্তিম পরিণতির আকস্মিকতা, বিচিত্র ভয়াবহতায় আমরা হতচকিত এবং বিচলিত হই। সম্ভাবনার স্বপ্ন পূরণে কোনো জীবন সফল সার্থক, কারো স্বপ্ন পূরণের বরাদ্দ সময় কেড়ে নেয় অতর্কিত মৃত্যু। আবার পৃথিবীর আলো দেখার আগেই মৃত্যুর অন্ধকারে হারায় কত জীবন। বিজ্ঞানের অভাবিত সাফল্যে জগৎ আজ হাতের মুঠোয়। কোথায় কখন কি হচ্ছে নিমেষে তা সকলের গোচরীভূত হয়। সম্প্রতি আমেদাবাদের বিমান বিপর্যয়, অসংখ্য দুর্ঘটনা, অঘটন, যুদ্ধ, হানাহানি, রেষারেষিতে বিপুল প্রাণহানির সংবাদে মন বিষাদগ্রস্ত। অনিশ্চিত, অনিরাপত্তার ক্ষণভঙ্গুর জীবন এখন কাছে দূরের প্রিয়। পরিচিত বন্ধু স্বজনের ভাবনায়, অশান্তিতে, অসহায়তার কাল যাপন করছে। এ নিরসনে শান্ত হতে গেলে ঈশ্বর বিশ্বাসে মেনে নিতে হবে, এ মহাবিশ্বে কিছু হারায় না কো প্রভু। শ্রীমদ্ ভগবদ্ গীতার সার কথা, জীর্ণ বসন ত্যাগ করে নববস্ত্র পরিধানে, ন্যায় মৃত্যুতে প্রাণ এক দেহে ছেড়ে নব কলেবর প্রাপ্ত হয়। তাই কালের রাখালবাঁশি বাজাক জীবন জুড়ে। এসো আমরা আত্মস্থ হয়ে শান্তি খুঁজি কবির ভাষায়। তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। লিখেছেন হিমানী সেনগুপ্ত, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি থেকে। সৌমিত্র মজুমদার, পূর্বাচলপল্লী, রহড়া, উত্তর 24 পরগনা থেকে লিখছেন, আজ আছি কাল নেই উচাটন মন, অজানা ভবিষ্যৎ ভাবি বল কয়জন। হ্যাঁ গো প্রত্যুষা, আমরা বর্তমান আর ফেলে আসা অতীত সময় নিয়ে যতটা মশগুল থাকি, অনাগত ভবিষ্যতের পরিণতির কথা সেরকম গভীরভাবে ভাবি বলে অন্তত আমার মনে হয় না। কেউ কেউ হয়তো ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক পরিমাণে টাকা পয়সা সঞ্চয় করেন, ব্যাংক ব্যালেন্স সমৃদ্ধ করেন, কিন্তু বাকি বিষয়গুলো, জীবনধারা কেমনভাবে প্রবাহিত করলে সুস্থভাবে ও সুন্দরভাবে বেঁচে থাকা যায়, কোন ধারায় চললে আনন্দ আর খুশিকে হৃদয় দিয়ে উপভোগ করা সম্ভব, সেসব বিষয়গুলো তো ঠিকঠাক উপলব্ধি করা একান্তই ও অবশ্যই প্রয়োজন। পর্যাপ্ত পরিশ্রম, পর্যাপ্ত বিশ্রাম এবং নিশ্চিন্ত ঘুম, কঠোর অধ্যাবসায় প্রত্যেকটি সুস্থ স্বাভাবিক মানুষেরই ভীষণ প্রয়োজন। বয়সের সাথে সাথে খাওয়া দাওয়াতেও লাগাম টানাটা অত্যন্ত জরুরি। ক্ষণস্থায়ী এই জীবন যে কখনকার আকস্মিকভাবে চলে যাবে তা তো কেউই আগাম বলতে পারি না। অলক্ষ্যে হঠাৎ করে মৃত্যুদূত এসে কখন বলবে, চলো এবার আমার সঙ্গে, তোমার ছুটির সময় এসে গেছে, তখন কি আর এক মুহূর্ত অপেক্ষা করা সম্ভব? নিরুপায় হলেও কিংবা অনিচ্ছা সত্ত্বেও বিনা নোটিশে আসা সেই মৃত্যুদূতের হাত ধরতেই হয়। চলেও যেতে হয় অমৃত লোকে। এই পার্থিব জগতে কিছুই যেন চিরস্থায়ী নয়। তাই উদ্বিগ্ন ও লোলুপ মনকে যথেষ্ট সংযত ও ঋজু দৃঢ় রেখে এতটুকুই ভাবতে হবে, কোনো রকম মোহ, লোভ, মায়া, পিছুটান, কাতরতা নয়, শুধুমাত্র কাজের মধ্যে দিয়ে আর নিষ্কাম ভালোবাসায় কাটিয়ে দিতে হবে আলো অন্ধকার মাখা এই জীবন। লিখেছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচলপল্লী, রহড়া, উত্তর 24 পরগনা থেকে। জয়দেব চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর থেকে লিখছেন,
তোমার জুলাই মাসের বিষয় আমার মনকে ভীষণভাবে আন্দোলিত করলো, তাই দেরি না করে লিখতে আরম্ভ করলাম। আজ হঠাৎ ভাবনা এলো, জীবনটা আসলে কেমন? কত ঘাত প্রতিঘাত, কত আবেগ, ভালোবাসা, আনন্দ, বেদনার মধ্যে দিয়ে তো এগিয়ে চলা। কিন্তু সব কিছুর মাঝেও একটা সত্য বারবার যেন মনে করিয়ে দেয় নিজেকে, জীবন মানে পদ্ম পাতায় জল। পদ্ম পাতায় জলের মতোই আমাদের জীবন অত্যন্ত সুন্দর, চকচকে, কিন্তু ঠিক ততটাই অনিশ্চিত, অস্থায়ী। যেমন জল পদ্মপাতায় স্থির থাকে না, তেমনি জীবনও কখন কিভাবে কোন দিকে গড়িয়ে পড়ে কেউ বলতে পারে না। সুখ আসে, আবার চলেও যায়। দুঃখ আসে, সেও থাকে না চিরকাল। প্রতিটা মুহূর্তই ক্ষণিক, প্রতিটা অনুভব ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনের মাঝেই আমাদের ভালোবাসতে হয়, স্বপ্ন দেখতে হয়, ভুল করতে হয় এবং শিখে নিতে হয়। জীবনে এগিয়ে যাওয়ার পথ কখনো মনে হয় এত সব কিছু সামলানো কিভাবে সম্ভব। কিন্তু ঠিক তখনই প্রকৃতি যেন শেখায় স্থায়িত্বের মাঝে নয়, বরং ক্ষণস্থায়ী এই পথ চলাতেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য। প্রত্যুষা বন্ধু, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যদি পদ্ম পাতায় জলের মতো হয়, তবে চলো আমরা সেই জলের প্রতিফলনে নিজেদের আনন্দ খুঁজি এবং সবার সঙ্গে ভাগ করে নিই। অভিমান করব, আবার মিলেও যাব, হারাবো, কিন্তু খুঁজে পাবো নতুন আশার আলো। জীবন যদি সত্যিই এমন হয়, তবে বাঁচার এই খেলা খেলতে আমরা সদা প্রস্তুত, আবার নতুন করে প্রতিবারই। পরিশেষে বাউল গানের লাইন ধরে বলি, অসার সংসারে মায়ারি সাগরে সকলে পড়িয়া রবে, ভেবে দেখ ওরে মন, কেউ তো কারো নয়, দুদিনের তরে মায়ারি অভিনয়, হাসিতে খেলিতে চলে যাবে রে। লিখেছেন জয়দেব চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর থেকে। মমতা চক্রবর্তী রায়কতপাড়া, জলপাইগুড়ি থেকে লিখছেন, পদ্মপাতার ওপরে যে জলবিন্দু আমরা দেখি, সেটা অনেকটা ঝিনুকের মধ্যে থাকা মুক্তোর মতো। মুক্ত সাধারণত পবিত্র, ঝকঝকে, স্বচ্ছ একটি কঠিন পদার্থ। পদ্ম পাতায় যে জল আমরা দেখি, তা আমাদের মনকে ভীষণ আকর্ষিত করে। মুক্তোর মতো পবিত্র মানসিক ভাবধারা আমাদের জীবনকে এতটা পবিত্র রাখতে পারি না, কারণ ছলে বলে কলা কৌশলে, আনন্দে বিষাদে, সুখে দুঃখে সবসময় আমাদের জীবন কষ্টে জর্জরিত। আমাদের জীবনকে মুক্তোর মতো সমুজ্জ্বল রাখতে পারি না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জীবনের ওপর দিয়ে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত নানা ঘাত প্রতিঘাত, ক্লিষ্ট ও বেদনার বেড়াজালে আবদ্ধ থাকে। সূর্যের আলোতে আলোকিত হয় পদ্মপাতার জলবিন্দুটি, নানা রঙে রূপান্তরিত হয়। নানা বিচিত্র রং সেখান থেকে বিচ্ছুরিত হতে থাকে, বিকীর্ণ হতে থাকে। ঠিক আমাদের দৈনন্দিন জীবনে যে বৈচিত্র্যময় ও বিচিত্রতার পরিবেশে নানা রঙের দিনগুলোর মতো দোলায়িত করে। পদ্মপাতার জলবিন্দু ওপর থেকে দেখলে মনে হয় আমাদের পুরো জীবনটা যদি এই জলবিন্দুর মতো স্বচ্ছ, পবিত্র ও সমুজ্জ্বল আলোর দিশারির মতো জীবনটাকে আবদ্ধ রাখতে পারতাম, তাহলে হয়তো কারো জীবনে অমানিসা নেমে আসতো না। পদ্মপাতার উপর যে জলবিন্দু উজ্জ্বল দেখায়, তা আমরা দেখি এবং মানসিকভাবে আনন্দে, আবেগে, মনে প্রশান্তিতে ভরে যায়, আকুলতায়, আনন্দে। একটি শিশুর জন্ম হওয়া ঠিক পদ্মপাতার উপর পড়া জলবিন্দুর মতো। ক্ষণিকের জন্যে জলবিন্দুটি একটি রূপরেখায় রূপান্তরিত হয় এবং তা ক্ষণস্থায়ী। ঠিক তেমনি আমাদের জীবনের পরিসীমাও খুব অল্প। কিছুদিনের জন্য পৃথিবীতে আসলেও ওই পদ্মপাতার জলবিন্দুর মতো টুক করে ঝরে পড়ে চিরকালের মতো। পদ্মপাতার জল যেমন ক্ষণস্থায়ী, আমাদের জীবনটাও ঠিক পদ্মপাতার উপর পড়া জলবিন্দুর মতোই স্বল্পস্থায়ী। কয়েকদিনের জন্য পৃথিবীতে আসা, ক্ষণিকের তরে এসো পৃথিবীতে, পদ্মপাতার জলবিন্দুর সাথে। চিরস্থায়ী নয়, ক্ষণিকের তরে নেব পৃথিবীর যত পাওনা, আপন হৃদয় ভরে। লিখেছেন মমতা চক্রবর্তী, উত্তর রায়কতপাড়া, পোস্ট ও জেলা, জলপাইগুড়ি থেকে। প্রত্যুষার জুলাই মাসের বিষয় ভাবনা, জীবন মানে পদ্ম পাতায় জল। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল।